প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো মর্মান্তিক যে শোকাহত দুর্ঘটনা ঘটে গেল সেই ঘটনা নিয়ে, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসের আরেকটি সবচেয়ে শোকাহত ঘটনা যেটি ঘটল সেটি হচ্ছে মাইলস্টোন স্কুল ও কলেজের ক্যাম্পাসের মধ্যে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই পর্যন্ত যতটুকু আমরা দেখেছি পাইলট সহ 20 জন নিহত হওয়ার সংবাদ আমরা দেখেছি। এবং এই ঘটনায় আমরা প্রত্যেকেই দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি, ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম, এবি পার্টি সহ সকলেই শোক জানিয়েছেন। আমরা এটিএন বাংলার পক্ষ থেকে শোকাহত পরিবারকে, হতাহত পরিবারকে, যারা নিহত হয়েছেন, যারা এখন বার্ন ইউনিটে রয়েছেন, প্রত্যেকের জন্য এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে শোক এবং সমবেদনা জানাচ্ছি। আমরা যে দুজন অতিথিকে আজকে এখানে নিয়ে এসেছি তাদের মধ্যে আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতীয় দৈনিক আমার দেশের সম্মানিত ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহিদ চৌধুরী রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমাদের সাথে আরেকজন রয়েছেন বিএনপি মিডিয়া সেলের সিনিয়র সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক মাহমুদা হাবিবা রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আলোচনাটা শুরু করব এবং সেটি নিশ্চয়ই আমরা পুরো অনুষ্ঠান জুড়েই বলছি, আমরা কথা বলবো মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে, এই দুঃখজনক ঘটনা নিয়ে। আগামীকাল সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, প্রধান উপদেষ্টা তার শোক জানিয়েছেন। আমরা সেই বিষয়গুলো আলোচনা আসবো আমাদের দুজন অতিথির সাথে। তবে আমাদের প্রতিনিধি মিজান শাহজাহান তিনি রয়েছেন ঘটনাস্থলে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যেখানে এই ঘটনাটি ঘটেছে। আমরা মিজান শাহজাহানের কাছ থেকে একটু শুনে তারপর আমরা আলোচনা যাব। আমি আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী মিজান শাহজাহানের সাথে যুক্ত হতে চাই। মিজান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বা আপনি আছেন কিনা সেখানে? জি, কিরণ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমরা একটু আপনার কাছ থেকে সর্বপ্রথমেই জেনে আমরা আলোচনাটা শুরু করতে চাই সেখানকার, যেখানে ঘটনাস্থল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, যারা মারা গিয়েছেন তাদের মধ্যে শিক্ষার্থী রয়েছে কয়জন, শিক্ষক কয়জন, বা শিক্ষক স্কুলের কোনো রকম অন্য কোনো সহকর্মীরা আছেন কিনা, আপনি একটু বিস্তারিত যদি আমাদের দর্শকদের এবং আমাদের অতিথিরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বললে আমরা আলোচনাটা শুরু করব। জানেন যে দুপুর ঠিক 1টা 6 মিনিটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকাশে উড্ডয়ন করেছিল এবং এটি 12 মিনিট উঠতে পেরেছিল। 12 মিনিট উড়ার পরে দুপুর 1টা 18 মিনিটের দিকে এটি বিধ্বস্ত হয় এবং এটি যখন বিধ্বস্ত হয় তখন এটি বিধ্বস্ত হয়েছিল মাইলস্টোন কলেজের স্কুল ভবনের উপরে। এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস চলছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এখানে মূলত পেলে থেকে এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে, অর্থাৎ 3টা পর্যন্ত রয়েছে। তো সেখানে আমরা যেটুকু জানতে পেরেছি যে যেহেতু দুপুর 1টা থেকে 2টা এটা টিফিন পিরিয়ড, এই কারণে অধিকাংশ শিক্ষার্থী ক্যান্টিনে ছিল এবং যেই ভবনটিতে এই এই বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেখানে ক্যান্টিন ছিল। স্বাভাবিক কারণেই সে সময় অনেক বেশি পরিমাণ শিক্ষার্থী ক্যান্টিনে ছিল এবং অন্যান্য ক্লাসরুমেও তারা অবস্থান করছিল। এই কারণে এখানে অনেকেই হতাহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে, তবে আমরা সমর্থিত সূত্র থেকে, আইএসপিআর থেকে জানতে পেরেছি যে পাইলট সহ এখন পর্যন্ত 20 জন নিহত হয়েছেন এবং 171 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে আছেন। উত্তরা যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে অনেকের অবস্থা মুমূর্ষু। এবং আপনি যে 19 জন শিক্ষার্থী মারা গেছে বলে আমরা জানতে পেরেছি, একজন শিক্ষকের অবস্থাও মুমূর্ষু আমরা জানতে পেরেছি, যে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত মেডিকেল বোর্ড জানায় নাই, হয়তো কিছুক্ষণের ভিতরে সেই আপডেটটা আপনি জানতে পারবেন। এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি ঘটার পরে ওই 19 শিক্ষার্থীর পরিবারে যেরকম শোক চলছে, একই সাথে যে পাইলট মারা গিয়েছেন তার পরিবারও কিন্তু শোক চলছে। কারণ এই পাইলটের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে, তারা রাজশাহী শহরে থাকেন। আজকে ছিল, তিনি এতদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছিলেন আরেকজন সিনিয়র পাইলটের আন্ডারে। আজকেই মূলত তিনি এককভাবে বিমান উড্ডয়ন করেছিলেন। আজকে যদি তিনি সফল হতেন, তার পরিবারে সবচেয়ে বেশি আনন্দের বন্যা বইত। তিনি মাত্র 3 মাস আগে বিয়ে করেছেন, তার পরিবারে এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতো না। কিন্তু আজকের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তার পরিবারে যেরকম একটি বড় ট্র্যাজেডি ডেকে এনেছে, একই সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা নিহত হয়েছেন এবং এখনো পর্যন্ত যে 171 জন আমরা যেটা জানতে পেরেছি যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা মুমূর্ষু, তাদের অবস্থা কি আপনি বুঝতেই পারছেন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি, তবে ফায়ার সার্ভিস বলতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। এই জন্য তাদের ইউনিট নিয়ে তারা চলে গেছেন। এখানে বিমান বাহিনী এবং
এবং ক্রাইম সিম বিশেষ করে সিআইডি তারা তাদের মতো করে কাজ করছেন। তারা এই বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই অভিযানটি সমাপ্ত ঘোষণা করবেন। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি এখানে আর কোনো মৃতদেহ নেই। যারা আছেন তারা সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ট্র্যাজেডি সম্বন্ধে আমি আপনাকে বলি, আমাদের এখানে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, যে এখানে একজন শিক্ষার্থীর কথা আমি জানি, তার মায়ের সাথে আমার কথা হয়েছিল। তার নাম সামির, মাত্র 11 বছর বয়স, 7ম শ্রেণীতে পড়তো। সেই সামিরের দেহটি চেনা যাচ্ছিল না, পুরো কালো হয়ে গিয়েছিল। বুঝতেই পারছেন যে বিমানটিতে যারা নিহত হয়েছেন তারা কতটা কষ্ট পেয়েছেন। এবং যে শিক্ষকের কথা আমরা বলছিলাম যে যার অবস্থা মুমূর্ষু, আমরা যেটা জানতে পেরেছি যে ওই শিক্ষক প্রতিদিন শিক্ষার্থীদের যখন এই ঘটনা শুনেছেন তিনি দরজা খুলে দিয়ে, মূল ফটক খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপদে পার করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন তার অবস্থা মুমূর্ষু। এই হচ্ছে এখানকার অবস্থা। জি জি, মিজান সুলতান, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পুরো বিষয়টা বুঝতে পারলাম এবং আপনি ঘটনাস্থলে থাকেন। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে সংযোগ করবার চেষ্টা করব, যে আমাদের সংবাদও আপনাকে নিশ্চয়ই আরও যুক্ত করবার চেষ্টা করবে পরবর্তী সর্বশেষ খবরাখবর জানানোর জন্য। আমি জাহিদ চৌধুরী ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করছি। আমাদের সহকর্মী একেবারে ঘটনাস্থল থেকে যেটি বললো, একজন শিক্ষক সম্পর্কে বিশেষভাবে বিস্তারিত বর্ণনা করলো এবং 19 জন সহ যে পাইলট, সে পাইলটের যে মারা যাওয়ার ঘটনা, শোকাহত ঘটনা জানান এবং সে পাইলটটি মাত্র 3 মাস আগে বিয়ে করেছেন, সেটিও তিনি বলেছেন। তো সার্বিক অবস্থা বিবেচনায় আমরা আসলে যে দুর্ঘটনাটি দেখলাম, রাষ্ট্রীয় শোক হচ্ছে, সকল রাজনৈতিক দলগুলো শোক দিয়েছে, প্রধান উপদেষ্টা শোক দিয়েছে। আমাদের এই ধরনের বিমানে কিন্তু আরও 2বার বা 3বার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আপনি পরিস্থিতি বা সর্বশেষ অবস্থাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি শুরুতেই এই মর্মান্তিক ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আল্লাহর দরবারে দোয়া করছি তাদের জন্য, তারা যেন সুস্থ হয়ে ওঠেন, দ্রুতই সুস্থ আরোগ্য লাভ করেন এবং তারা পরিবার যাতে সুখ সইতে পারেন এবং যারা অসুস্থ আছেন তাদেরকে দেশবাসী এই আজকের এই ঘটনা শোনার পর সমস্ত রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষ যেভাবে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন এখনও, এইটা আমাদের অন্য একটা দিক। আমি বলবো যে এই রকম জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে, আমি এটাকে একটা জাতীয় বিপর্যয় বলবো, এই বিপর্যয়ের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এটা আজকে আরেকবার এটা প্রমাণ হয়েছে। এইখানে কয়েকটি বিষয় আমার মনে হয় একটু আলোচনা করার দরকার রয়েছে, যেটা হলো শুরুতেই আজকে সারাদিন ধরে আমি যখন দুপুরে ঘটনাটি ঘটলো তাৎক্ষণিকভাবে আমি অফিসেই ছিলাম, জানতে পারলাম আমাদের যথারীতি মাল্টিমিডিয়া টিমের লোকজনকে, রিপোর্টারদেরকে ওখানে তাৎক্ষণিকভাবে পাঠানো হলো। আমরাও সারাদিন এটার সাথে, আমি ব্যক্তিগতভাবে এর সাথে সম্পৃক্ত ছিলাম, পুরো ঘটনাবলীর টাইম টু টাইম আপডেটগুলো জানছিলাম এবং আমাদের মাল্টিমিডিয়া অনলাইনে এটা যাচ্ছিল এবং রাত্রে যথারীতি আজকে কালকের পত্রিকায় এটা ব্যানার হেডিং হিসাবেই নিউজটি যাচ্ছে। শোকাবহ ঘটনা, বাংলাদেশের ইতিহাসে এরকম প্রশিক্ষণ বিমান মাঝে মধ্যেই দুর্ঘটনা কবলিত হয় এবং এই একই ধরনের বিমান যদি আমি বলি 2008 সালে, 15 সালে এবং 18 সালে তিনটি দুর্ঘটনা ঘটেছে এবং তিনটাতেই পাইলট মারা গেছেন। 2টা ঘটনা ঘটেছে টাঙ্গাইলে, আর একটা মধুপুরে, একটা ঘাটাইলে, আর আরেকটা ঘটেছিল চিটাগাঙ্গে। চিটাগাঙ্গের ঘটনায় বঙ্গোপসাগরে বিমানটি পড়ে গিয়েছিল, এটার পাইলটের হদিসই পাওয়া যায়নি যতটুকু আমার কাছে ইনফরমেশন। কিন্তু ওই প্রত্যেকটি ঘটনায় শুধু পাইলটই মারা গেছিলেন এবং ইতিপূর্বে আরও বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে এই 3টা হলো একই ধরনের বিমানের, অন্য ধরনের প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনাগুলো ঘটেছে। রাজশাহী অঞ্চলে ঘটেছিল, আপনারা জানেন, তো অন্যান্য জায়গায়ও ঘটেছে। তো সেগুলোর ক্ষেত্রে পাইলটই কেবল মারা গেছেন কিংবা কো পাইলট মারা গেছেন কিংবা প্রশিক্ষক মারা গেছেন। আজকের এই ঘটনাটি এইরকম জনবহুল এলাকা এবং একটা স্কুলে এর মধ্যে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে এত প্রাণহানির ঘটনা ঘটেছে, এত হতাহতের ঘটনা ঘটেছে এবং এটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। যারা এই টেলিভিশনের স্ক্রিনে আজকে সারাদিন দৃষ্টি রেখেছেন তারা কেউই স্বাভাবিক থাকতে পারেনি এবং এটাই যে বাচ্চারা, যে শিশুরা, যে মায়েরা, যে বাবারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে স্কুলে পাঠদানে ব্যস্ত ছিল, ক্লাসরুমে ব্যস্ত ছিল, এরকম একটা ঘটনা ঘটে গেল। এই দুর্ঘটনার ফলে এতগুলো প্রাণ ঝরে গেল এবং কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, আমি বলছিলাম যে এইরকম একটা জনবহুল এলাকায়, রাজধানী ঢাকা আপনি জানেন একটা জনবহুল এলাকা, এবং এইখানে স্কুল কলেজ মিলে সব কিছু মিলেই এখানে এরকম একটা জনবহুল এলাকায় কেন আমরা এই প্রশিক্ষণ বিমান কিংবা প্রশিক্ষণের কাজটি করি? এটা উন্নত দেশগুলোতে এই ধরনের ঘটনা খুবই বিরল।
আমি সার্চ করছিলাম কিংবা আমাদের রিপোর্টাররা এই নিয়ে স্টোরিও করেছে, তো এখানে দেখা যাচ্ছিল যে এই রকম ঘটনা খুব রেয়ার, যে জনবহুল এলাকায় বিমান ঘাঁটি করতে হবে এবং প্রশিক্ষণ বিমান চালানো হবে, যেটা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে এবং ঘটতেই পারে প্রশিক্ষণকালীন এই ধরনের দুর্ঘটনা। তবে নানা কারণ থাকে। এটা একটা বড় ঘটনা যে আসলে এই প্রশ্নটি আবার নতুন করে আসছে। আমরা জানি যে ঢাকায় যে এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এর রানওয়ে থেকেই যেমন সামরিক বিমান, প্রশিক্ষণ বিমান চলাচল করে, ফ্লাই করে, একইভাবে এইখানে বাণিজ্যিক বিমানগুলো একই জায়গা থেকে একই রানওয়ে ব্যবহার করে তারা ফ্লাই করে। এবং এইখানে ঢাকার মধ্যেই তারা কিন্তু এই ট্রেনিংগুলো এই এরিয়ার মধ্যেই করে, যেটা বেজ একে খন্দকার বেজ বলে পরিচিত ঢাকার এয়ারপোর্টে, যে সামরিক ঘাঁটি যেটা এখানে ইয়েতে। তো এইটা একটা বড় কোয়েশ্চন, এবং এটা যতটুকু আমি জানি যে 88 সালে এটাকে এখান থেকে সরানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এটাতে সায় মিলেনি। এবং এরপরে খুব একটা এটা নিয়ে যে আলোচনা হয়েছে, বিভিন্ন সময় টুকটাক আলোচনা হয়েছে, কিন্তু সেইভাবে আলোচনা হয়নি। তো এইরকম ঘটনা আমার মনে হয় যে এইরকম মানে বেজ, এইরকম প্রশিক্ষণ, এইরকম জনবহুল একটা রাজধানী শহরের উপরে এইভাবে হওয়াটা উচিত হয়নি। এটা এখন এটাকে গভীরভাবে চিন্তা করতে হবে, যারা সংশ্লিষ্ট আছেন তাদের জন্য উচিত হবে যে এই বেসটাকে সরিয়ে নেওয়া, অ্যাটলিস্ট প্রশিক্ষণ কার্যক্রমটাকে। আছে আমাদের বেস, আমরা জানি চিটাঙ্গে আছে, যশোরে আছে, টাঙ্গাইলে আছে, এগুলো তো আছেই, কিন্তু ঢাকার এই জনবহুল এলাকাকে এড়িয়ে গিয়ে এগুলো করা উচিত। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় আলোচিত হয়েছে, দিন ধরেই বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছিল, যেটা যে এই ধরনের প্রশিক্ষণ বিমান কারা কারা ব্যবহার করে। তো আমি যতটুকু গেটেটে দেখেছি যে পাকিস্তান এবং মিশর এই মুহূর্তে এই ধরনের বিমান G7 এই সিরিজের বিমানগুলো ব্যবহার করছে প্রশিক্ষণের কাজে। এটাকে লেটেস্ট ভার্সন বলা হচ্ছে, যে এটা 66-এ প্রথম এটা আসে এবং এরপর থেকে চলছিল, কিন্তু 2013 সালের পরে এই বিমান আর হয়নি। এবং 2013 সালে সর্বশেষ যে বিমান চাইনিজ কোম্পানি চেংদু, সম্ভবত এরকম কোনো একটা বিমান কোম্পানির নাম, তারা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন, যেটা তারা 13 সালের পরে এই বিমান আর তৈরি করেনি। আর 13 সালেই বাংলাদেশে সর্বশেষ, 2013 সালেই সর্বশেষ 15টি বিমানের একটা চালান বাংলাদেশ কিনে আনছিল, এবং স্পেশালি বাংলাদেশের রিকোয়েস্টে তারা ওই চালানটাও বাংলাদেশের জন্যই চূড়ান্ত পর্যায়ে কিছু কিছু মডিফিকেশন করে তারা তৈরি করে দিয়েছিল। যদিও বলা হচ্ছে যে বাংলাদেশ সব মিলে এই রকম বিমান প্রায় 35টার মতো বিমান F-67 সিরিজের, যে বিমানটি অরিজিনালি এই বিমানটি রাশিয়ান যে MiG-21 আছে, যেটা আপনারা জানেন বহুল পরিচিত, ওইটার আদলেই, কিন্তু খুব লো ফ্লাই বিমান, এবং এটা মানে ট্রেনিংয়ের জন্য উপযুক্ত, দ্যাটস ট্রু। অন্যান্য নানা দিক থেকে সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। অসুবিধার বিষয়গুলো এটাই বলা হচ্ছে যে দেখা যায় যখন বিমান অনেক পুরনো হয়ে যায়, তখন তার পার্টসগুলো, অ্যাবিলিটি, তার মেনটেনেন্সটা, তার টেকনিশিয়ান, তার টেকনোলজি, এই সমস্ত জায়গায় দেখা যায় কিছুটা গ্যাপ আছে। তো এটা আমার মনে হয় সব তদন্তের বিষয়, যে কি প্রেক্ষাপটে, কেন, কিভাবে এটা দুর্ঘটনা কবলিত হলো। এবং আরেকটি, যেমন রিপোর্টার বলছিলেন যে আজকে উনি এককভাবে প্রথম যিনি মারা গেছেন, আমাদের তৌকির, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন, যিনি চালাচ্ছিলেন বিমানটি, উনি আজকেই প্রথম তার ইনস্ট্রাক্টর ছাড়া ফ্লাইট ছিল। এটা একটা ভাইটাল ইনফরমেশন এবং তথ্য। পাশাপাশি আমি যেটা বলবো, যে আইএসপিআর থেকে যে বিষয়টি বলা হয়েছে, যে উনি চেষ্টা করেছিলেন, এগুলোর ক্ষেত্রে যেটা হয় যে পাইলট চেষ্টা করেন যে বিমানটাকে, যখন উনি বুঝতে পারছেন যে এটা দুর্ঘটনা কবলিত হয়ে গেছে, তখন এটাকে একটা জনবিচ্ছিন্ন কিংবা একটা খালি জায়গায়, নদীতে, মাঠে, এই সমস্ত জায়গায় অবতরণ করানোর জন্য সিমস টু বি, এটা মনে হচ্ছে আইএসপিআর বলেছে যে তারা, আমি জানি না তারা প্রাইমারি ইনফরমেশন হয়তো টাওয়ারের সাথে, কন্ট্রোল টাওয়ারের সাথে যে যোগাযোগ ছিল এটার উপর ভিত্তি করে বলছে, যদিও ব্ল্যাক বক্সের রেফারেন্সটা আসেনি, প্রাইমারি ইনফরমেশন, যে উনি চেষ্টা করেছিলেন যে এটা এরকম একটা জায়গায় অবতরণ করানোর জন্য, ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য, এবং এটা একটা মাঠের উপর গিয়ে এটা বিধ্বস্ত হয়েছিল। কিন্তু মাঠের উপর বিধ্বস্ত হতে গিয়ে আমরা যেটা দেখেছি ছবিতে কিংবা বর্ণনা যেটা পেয়েছি, যে বিল্ডিংটার কাছাকাছি গিয়ে তখন একবারে নিচু দিয়ে গিয়ে বিল্ডিংয়ের একবারে নিচতলায় 2টা ক্লাসরুমে সিঁড়িঘরটাকে বরাবর গিয়ে হিট করেছে, এবং 2টা ক্লাসরুম, বিশেষ করে এই ক্লাসরুমটা ছিল ক্লাস 3 এবং 4 এর, একবারে বাচ্চাদের, শিশুদের ক্লাসরুম। আশেপাশে অন্য ক্লাসরুমগুলো ছিল,
এখানে হিট করে এবং তার মানে এই দুর্ঘটনাটি ঘটে। পাইলট যিনি তিনি চেষ্টা করেছেন যে খালি মাঠে বা কোথাও আমরা ধারণা করতে পারি যে ওখানে পাশেই কিন্তু খালি মাঠ বা গাছপালা ছিল, কিন্তু স্কুলের এটাই মাঠ, স্কুলের মাঠটাই অনেক বড় মাঠ ছিল, স্কুল কলেজের মাঠ ছিল। আরেকটা ইনফরমেশন যেটা নিয়ে আমি একটু এক লাইন এখানে দেখেছি, কিন্তু আমি ক্লিয়ার কোনো পিকচার পাইনি। আমাদের পত্রিকার ফার্স্ট এডিশন, আমি সেকেন্ড এডিশনের জন্য আমার রিপোর্টারকে বলে আসছি যে এই দুইটা ইনফরমেশন তুমি ফাইন্ড আউট করার চেষ্টা করো। এটা প্রাথমিকভাবে বলা হচ্ছে যে উনি বিমান থেকে প্যারাসুট ড্রপিং এর চেষ্টা করছিলেন, ইমার্জেন্সি অ্যাক্সিডেন্টের ব্যবস্থা চেষ্টা করেছিলেন, কিন্তু এটা ক্লিয়ার কোন রিপোর্ট কোন জায়গায় আমি টেলিভিশন চ্যানেল কিংবা পত্রিকায় কিংবা অনলাইনে আমি দেখিনি আসলে উনি বিমান থেকে বের হতে পেরেছিলেন কিনা। এখানে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে উনি বিমান থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু প্যারাসুটটা ওপেন হয়নি, এরকম একটা ইনফরমেশন, একটা নিউজ আমি দেখেছি। আর এই সমস্ত ঘটনায় যেটা হয়েছে সকাল থেকে, আরেকটা জিনিস আমি একটু বলি যে এটা একটা এর বিষয় যে উনি আসলেই কি ওনার বডিটা বিমানের ভিতরেই পাওয়া গেল, মানে একবারে ক্রাশের পরে, নাকি উনি প্যারাসুট ড্রপিং করছিলেন, প্যারাসুটটা খুলেনি কিংবা ঠিকমতো কাজ করেনি, অথবা যখন উনি বেরিয়ে আসছেন ততক্ষণে ওনার গায়ে আগুন লেগে গেছে, এরকম কোনো ঘটনা ঘটছে, এই ইনফরমেশনটা আমরা এখনো খুব ক্লিয়ারলি আমরা অপেক্ষায় থাকলাম পুরো ঘটনাটা জানবার জন্য। নিশ্চয়ই আমাদের প্রতিনিধি, আপনাদের সাংবাদিক সকলেই রয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও জানানো হবে। মাহমুদ হাবিব, আমরা আসলে পিতা বা কারো সন্তান, আমরা মা, আমাদের ভাই বোন, অনেক কিছু মিলিয়েই কিন্তু আজকে যারা সন্তান হারা, যাদের সন্তানরা স্কুলে গিয়েছে নিশ্চিন্তে, তিনি চিন্তা করছেন স্কুলে পরে বাসায় নিয়ে যাবেন, বাসা থেকে তাকে হয়তো দুপুরে খাবার খাওয়াবেন, এরপর পরবর্তী কার্যক্রম প্রাইভেট পড়া হতে পারে, একটু ঘুম হতে পারে, সেই পরিবারগুলির দুরবস্থা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। আপনি আপনার বিশ্লেষণে যদি একটু বলেন। আমরা নিশ্চয়ই দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান সবাই এখানে তাদের সমবেদনা জানিয়েছেন। একজন মা হিসাবে আসলে অনেক ধন্যবাদ কিরণ ভাই আপনাকে, আমার সম্মানিত সহ আলোচক সহ যারা শুনছেন তাদের সবাইকে। আজকে তো শুভেচ্ছা জানানোর দিনও না আসলে, আজকের টক শোটাই আপনার সাথে আগে কমিটমেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু সিচুয়েশনটা এমন যে মানে এটা নিয়ে কোনো কথা বলা যে কত কঠিন। কিরণ ভাই, আপনিও পিতা, এখানে আমরা সবাই সন্তানের পিতা মাতা। আরেকজনের ট্র্যাজেডি নিয়ে অনেক কিছুই বলার সুযোগ আছে, কিন্তু এই যে শিশুগুলো, আমাদেরকে বাংলাদেশে অনেকগুলো ঘটনা বাংলাদেশকে স্তব্ধ করেছিল, যেগুলো একেবারে আপনি যদি মনে করেন রানা প্লাজার ঘটনাটা, ওটা একটা ভয়ঙ্কর একটা মানে ডিজাস্টার ছিল, কিন্তু ওখানে মানে শিশু, আমি আবারও বলি শিশু, আমাদের সবচেয়ে প্রতিটা মানুষ তার সারা দিনের যে তার যে খাটনি কিংবা তার যে পরিশ্রম, তার যে পেশাগত যে তার ডেডিকেশন, সব কিছু কিন্তু জেনারেট হয় সামহাও আমাদের সন্তানদেরকে ঘিরে, আমাদের ফিউচার প্ল্যানিং, আমাদের লাইফ প্ল্যানিং। এতগুলো শিশু কিরণ ভাই, এত ছোট বাচ্চা, এবং আমাদের দূরসম্পর্কের একটা পরিবারের প্রথম সন্তান ক্লাস 2-তে পড়ে, তার বাবা মা খুঁজতে খুঁজতে তাকে মর্গে পেয়েছে। তো কোন ভাষায় এখানে শোক দেওয়ার, কোন ভাষা বা কোন বক্তব্যে আসলে শোকটা জানানো যায়, আমি অপারগ। আর আমার মনে হয় যে গোটা দেশে আমরা যারা দায়িত্বশীল, আমরা প্রত্যেকে দায়ী। ভাইয়া বিশ্বাস করেন, আজকে কোনো মানে ব্লেম গেমের দিন নয়। এই পরিবারগুলোর পাশে আমাদের দোয়া, আমাদের সব কিছু নিয়ে আমরা থাকার চেষ্টা করছি, এবং কার্যত সব অর্থেই, কারণ ওনাদেরকে এই মুহূর্তে চিকিৎসা যেটা প্রয়োজন, যারা চলে গেছেন তারা তো গেছেন, কিন্তু 171 জনের বা এই ধরনের অলমোস্ট 250 মানুষ এখানে খুব বড় অংশ কিন্তু ভয়ঙ্করভাবে পুড়েছেন। এবং সেটা কিন্তু আজকে আমি একজন ডাক্তারকে দেখলাম ঝরঝর করে কাঁদছেন, এই ভদ্রমহিলা, যে বাচ্চাগুলো যে এসেছে এদের, আপনিও দেখেছেন কিছু ভিডিও, ওইটা আর আমি না যাই, এটা নেওয়াটা খুবই কঠিন ভাই। আমার ছোটো বাচ্চাটার বয়স 13 বছর, আমার নাতি পড়ে ক্লাস 3-তে, আমার ভাতিজের ছিল, আমরা একসাথেই থাকি, তো এটা নেওয়াটা খুব টাফ। কিন্তু এখন প্রশ্ন হলো, আমি কিছু প্রশ্ন করতে চাই, কিছু প্রশ্ন আমার মনে মা হিসেবে এসেছে। দায়িত্বশীল যত মানুষ বাংলাদেশে আসলে এই সময়গুলোতে মানে থেকেছেন, তারা প্রত্যেকে দায়ী এটার জন্য, কেউ দায় এড়াতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের রাজনৈতিক কচকচানিতে কোনো যেতেই চাই না আমি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এয়ারক্রাফটটা নিয়ে কথা হলো, এটা নিয়ে সারাদিন আমি একটু ভাইয়ার একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে পাইলট কিন্তু ইজেক্ট করেছিলেন নিজেকে, এবং ওনাকে একটু দূরে ওনাকে পাওয়া গেছে, এবং সিএমএইচে ওনাকে করা হয় আর কি, সিএমএইচে উনি মারা যান 4:32 সম্ভবত। তার একজন কলিগ সাইদ আবদুল্লাহ, ইনফ্লুয়েন্সার, বক্তাও নানা জায়গায়, উনি এটা কনফার্ম করেছেন। সো এটা ওই এরিয়াটা ঘনবসতিপূর্ণ কেন এত?
এয়ারপোর্ট এরিয়াটা, প্রথম কথা আমার ফার্স্ট কোশ্চেন যে এয়ারপোর্ট ইজ অলওয়েজ, মানে আপনার অন্তত একটা হিউজ এরিয়া, যেই মাইলস্টোন কিন্তু বেশি দিন হয়নি, ওটা তাদের মেইন ক্যাম্পাস একেবারে, মানে একটা তো হিসাব আছেই না যে মানে এয়ারপোর্টের পাশে ঠিক কতখানি আপনার মানে একটু মানে ওপেন রাখতে হবে আর কি। প্রথমত একটা তো নিষিদ্ধ এরিয়া আছে, তারপরেও কিন্তু ঘনবসতিপূর্ণ মানে যেন না হয় সেটার প্রচেষ্টা থাকা প্রয়োজন। আমাদের দেশের সবচেয়ে বড় ট্রাবল টাইপের আপনাকে বলি যে যখন যার প্রয়োজন সে লকে তার মতো করে টুইস্ট করেছে, করে ফ্লাইং জোন যদি থাকে, মানে নো ফ্লাইং জোন যদি থাকে 2 কিলো, ওটাকে কমিয়ে করা হয়েছে 1.5 কিলো। আরও জ্ঞানী কেউ এসে তার দেখছেন তারও ওখানে কিছু বেনিফিট আছে, তারা করেছেন 1 কিলো। এই যে ভয়ঙ্কর রিয়ালিটির মুখোমুখি আমরা, এই সন্তানগুলো যাদের বাচ্চারা মারা গেছে, এদের কারো সামর্থ্য নাই দেশের বাইরে তাদের বাচ্চাদের পড়ানো। ভাই, এরা সবাই এদেশের খেটে খাওয়া মানুষ এবং তাদের সন্তানদের এই দেশেই পড়াতে হবে। এইখানে শিক্ষা প্রতিষ্ঠানটা এত কাছে কিভাবে এয়ারপোর্টের? আপনি মানে এই পাইলট যিনি মারা গেছেন, আমি প্রশিক্ষণের বিষয়ে ভাইয়া যেটা বলছিলেন যে প্রশিক্ষণটা কোথাও হয় না, আপনি পুরনো সেই যে ঢাকা, আদি ঢাকা ছিল, সেই ঢাকার প্ল্যানিংয়ে কিন্তু এই এয়ারপোর্ট। ঢাকা এখন কতগুণ এক্সপ্যান্ড হয়েছে, ঢাকা 2.5-3 কোটি বোধহয় এখন মানুষ জনসংখ্যা। তো আপনি মানে এই যে বিষয়গুলো, এগুলো তো অলওয়েজ যখন ওটা প্ল্যান করা হয় তখন ঢাকা ওয়াজ আ ভেরি স্মল সিটি। কারণ ওই ফ্লাইং জোনের মধ্যে আমরা অনেক বড় বড় বিল্ডিংও দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে রাজনৈতিক বিবেচনা। আপনি এটা দেখেন যে ওই যে খিলক্ষেতে দাঁড়িয়ে আছে একেবারে সদম্ভে লোটাস কামাল টাওয়ার, ওটা কি ফ্লাইং জোনের মধ্যে পড়েনি? একটা দুর্ঘটনা ঘটতে পারে তো ভাই, এটা তো একটা রিজন আছে, এটা তো একটা সায়েন্টিফিক বহু মানে রিসার্চের পরে তো এই ডাটাগুলো করা হয়েছে যে সেফটি, ম্যাক্সিমাম সেফটি সিকিউর করার জন্য এগুলো করা হয়েছে। আপনি এটা বলতে পারেন তর্কের খাতিরে যে ভাই যেখানে দুর্ঘটনা মাঝ আকাশে হচ্ছে, মুম্বাইয়ে যেটা হলো, ওইসব কুতর্ক টেনে লাভ নাই। আপনি নিয়ম মেনেছেন কি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। নিয়মগুলোকে মেনেছেন না বাত্যই হয়েছে সেখানে? আপনি লুটে যতখানি আগ্রহী, লুটতরাজ করতে যতখানি আগ্রহী, ততখানি আপনি কোয়ালিটি প্রোডাক্ট কিনতে তো দেশের লোক মানে সিস্টেম আগ্রহী নয়। লিপহোলগুলো তো ওইখানেই তৈরি হয়েছে। তাদের কারো বাচ্চা কি মারা গেছে? তাদের কারো বাচ্চা কি আজকে আইসিইউতে আছে? তারা কি কেউ দেখছে যে তাদের বাচ্চাগুলো যন্ত্রণায় চিৎকার করছে কিভাবে? মায়েরা যে কিভাবে আছে ভাই ওখানে, এই 171 জনের যে পরিজন, তাদের ওপর দিয়ে যে যাচ্ছে, বিশ্বাস করেন আপনি জুলাই আগস্টে গত 24-এ যেটা হয়েছে, আমার কাছে তো ওইটা তো ছিল খুনিদের তাণ্ডব, আর এটাও তো সিস্টেমেটিক কিলিং। আপনার কি এখানে কোনো সুযোগ নাই এখান থেকে দায় এড়ানোর সুযোগ কারো নাই। আমরা হয়তো কিছুই করতে পারবো না। আবারও বলি আপনাকে, শোক দিবস হবে, আমাদের জীবনের মূল্য খুব সস্তা কিরণ ভাই, 18-20 কোটির লোকের দেশের জীবনের মূল্য খুব সস্তা। এই কারণে এই সিস্টেমগুলো যখন ব্রেক হয়, এইগুলো কখনো আপনি দেখবেন না একটা কুইক এবং একেবারে যথাযথ একটা মানে আমরা ওই যে ইন্সপেকশন যেটা হয় বা আপনার যে ইনভেস্টিগেশন হয়, সেটা ফাইন্ডিংসগুলোর সাথে কেউ না কেউ রাঘব বোয়াল জড়িয়ে যান, যেটা আর পরবর্তীতে বেরিয়ে আসে না। এই আইএসপিআর থেকে যেটা বলা হয়েছে, সেইখানে তাদের কিন্তু রেডিও কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এবং যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন সম্ভবত ইন্সট্রাক্টর তাকে বলেছিলেন যে তুমি ইজেক্ট করো, উনি কিন্তু করেননি। এইটুকু কিন্তু তার বিভিন্ন, আজকে কিন্তু সারাদিন আমরা কাটিয়েছি এটা নিয়েই প্রত্যেকে। আর যেহেতু আমি মিডিয়া সেলে কাজ করি, ওখানে আমাদের কিছু একেবারে প্রথম থেকে অ্যাক্টিভিটিস ছিল, আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস ওখানে আমরা যতটুকু পেরেছি দিয়েছে, ব্লাড আর তো কিছুই করার নাই। আর আমাদের ডাক্তারদের মতো তাদের যা ডিউটি সেটা করেছেন। সেইখানে যেটা মানে জানা গেল, এই যে আপনার এয়ারক্রাফট নিয়ে কথা হচ্ছে, এয়ারক্রাফটটা কিন্তু বেসিক্যালি সার্ভেলেন্স হিসেবেই বেশি ব্যবহৃত হয় এখনকার বাংলাদেশে, কারণ আমরা তো এই মুহূর্তে নটা কান্ট্রি মানে একটা ওয়ার এইরকম পজিশন না, কিন্তু খুবই লাইট আর্মস ক্যারি করার সুযোগ আছে। 2013 এরা বলছে এটা আপডেটেড ভার্সন, এটা 90-এর সেই এয়ারক্রাফট কিন্তু নয়। কিন্তু যেইখানে এই বিষয়টা টোটাল আমাদের কিন্তু এই বছর বরাদ্দ হয়েছে 3.56 বিলিয়ন সামরিক ইয়েতে। লাস্ট ইয়ার এটা ছিল 3.46, মানে 4,000 কোটি টাকা এবার বেশি এসেছে। এটার মধ্যে 17% পাই হচ্ছে এয়ারফোর্স। তার মধ্যে ধরেন গত 16-17 বছর তো একেবারে কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় ওই 17% তো 3% বোধহয় ব্যবহৃত হতো, বাকি 14% তো মনে হয় মানে বিভিন্নভাবে মানে মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। আমরা শুনবো আপনার কাছ থেকে, এবং আপনার কাছে অনেক তথ্য রয়েছে। প্রিয় দর্শক, আমরা অস্ত্রশিক্ত মাহমুদা আপার কাছ থেকে বুঝতে পারলাম, এবং আমরা নিজেরাও শোকাহত। আমরা এই আলোচনা নিয়ে ফিরবো, এবং যে কথাটি বললো সেটি হচ্ছে যে এয়ারপোর্টের আশেপাশে যে ফ্লাইং জোন, সে ফ্লাইং জোনের মধ্যে উনি একটি বিল্ডিংয়ের কথা উল্লেখ করেন। আমি জানি না আরও অগণিত বিল্ডিং সেখানে আছে কিনা। দুর্ঘটনা ঘটার পরে আমরা অস্ত্রশিক্ত হব, আমরা ভবিষ্যৎ সমাধানের কথা বলবো, সেটিই করব নাকি না আমরা তার আগে এর প্রতিকার করব?
আমরা সেই প্রশ্ন রেখে একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক আমার দেশের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক জাহিদ চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের সম্মানিত সিনিয়র সদস্য মাহমুদা হাবিবা রয়েছেন আমাদের সাথে। আমরা এই দুজন অতিথিকে নিয়ে আবারও চেষ্টা করব অনলাইনে অন্য কাউকে যুক্ত করে এই অনুষ্ঠানে ফিরে আসতে। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা কথা বলছিলাম মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে, যে ট্র্যাজেডির শোক আমরা বহন করবার মতো শক্তি আমরা পাচ্ছি কি না। আল্লাহ যাতে আমাদের সবাইকে, যে পরিবারগুলো আজকে তাদের সন্তান হারিয়েছে, যাদের সন্তানরা এখন মৃত্যু যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে, তার শোক সইবার শক্তি আল্লাহ দান করুক। সেই কথা দিয়ে আমরা আলোচনাটা আবার শুরু করছি। মাইলস্টোন ট্র্যাজেডি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক আমার দেশের সম্মানিত ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহিদ চৌধুরী, রয়েছেন বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য মাহমুদা হাবিবা রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলতে গিয়ে অশ্রুসিক্তভাবে আমরা দেখেছি যে হাবিবা আপা তিনি বলেছেন তার সন্তান রয়েছে, তার নাতি রয়েছে, তার ভাই রয়েছে, তার বোন রয়েছে, এবং তিনি এটি বললেন যে আসলে এই 17-18 বছরে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা সামরিক ব্যয় বাড়িয়েছি, আমরা আমাদের নানাভাবে বাজেট বরাদ্দ করেছি, সেগুলো নিয়ে তিনি কিছুটা প্রশ্ন তুলেছেন। আমরা পুরো আলোচনাটাই যুক্ত হব আবারও, কিন্তু আমরা একজন প্রত্যক্ষদর্শী যে স্কুলে এই ঘটনাটি ঘটেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, সেই কলেজের একজন শিক্ষার্থী শাহিন আলম রিয়াদকে একটু যুক্ত করে নিতে চাই। তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন। হ্যাঁ, শাহিন আলম রিয়াদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আমি মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র। যে আমি আমাদেরকে একটু যখন বলবেন। ঘটনাটা ঘটে, জি বলুন। আমি ওই স্পটেই ছিলাম। তো স্পট থেকে 50 থেকে 60 মিটার দূরে ছিলাম। আমি আমার ফ্রেন্ড ছিলাম তখন স্পট থেকে। তখন বিমানটি আকাশে থাকা অবস্থায় বিমানের মধ্যে আগুন লাগে, কারণ বিমানটি আমাদের মাইলস্টোন কলেজের কেজি স্কুলের যে গেট, বের হওয়ার যে গেট, ওই গেটের মধ্যে এসে পরে তারপরে ব্লাস্ট হয়। তো স্টুডেন্টরা ওইখান থেকে তখন স্কুল 1টার দিকে ছুটি হয়েছিল। তো 1:15 দিকে এই ঘটনাটি ঘটে আনুমানিক। তো অধিকাংশ স্টুডেন্ট বের হয়ে গেছিল, তো কিছু স্টুডেন্ট কোচিং এর জন্য ক্লাসরুমে ছিল। তো ওই স্টুডেন্ট গুলা ওইখানে স্পট ডেড হয়। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে অসুস্থ অবস্থায়, তাদেরকে হসপিটালে স্থানান্তর করা হয়। তবে এক পর্যায়ে আমাদের শিক্ষার্থী এক সাক্ষাৎখানে যখন বলছিল যে 50+ শিক্ষার্থী স্পট ডেড হয়েছিল অথবা হসপিটালে গিয়ে মানে মৃত্যুর তালিকা টোটাল 50+, তখন এক সাংবাদিক আমাদের শিক্ষার্থী প্লাস হচ্ছে কলেজের টিচারদের উপর আক্রমণ করে মানে সেনাবাহিনীরা আক্রমণ করে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর, বলে যে আপনারা এগুলো গোপন রাখেন এবং একটু চাপ দেয় আমাদেরকে। জি, ঠিক আছে মিস্টার শাহিন আলম, আপনার কাছ থেকে আমরা শুনবো। আমরা শুনলাম এবং বুঝলাম যে আপনি স্পটে ছিলেন, 50 মিটার দূরে ছিলেন, এবং 50 মিটার দূরে থাকবার পরে যে ঘটনা সেটি আপনি জানালেন। এটা দুঃখজনক। আমরা আসবো আপনার কাছে, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা শাহিন আলমের কাছে শুনলাম, এবং আমরা কি সেখানকার স্পটে হাসপাতালে একজন ডাক্তার ছিলেন, ডাক্তার সাহেব কি আমরা পাচ্ছি, আছেন কি? জি জি জি, আমরা ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, উত্তর আধুনিক মেডিকেল কলেজের হাসপাতালের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক, তিনি আমাদের সাথে আছেন। তিনি একেবারে তাৎক্ষণিকভাবে যে সকল হতাহত রোগীদেরকে, হতাহত অগ্নিদগ্ধ শিশুদেরকে যিনি হ্যান্ডেল করেছেন, তার কাছ থেকে শুনতে চাই। ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনার কাছে জানবো একেবারেই, যদি আপনি আমাদেরকে পুরো ঘটনাটা শুরুটা থেকে শেষ পর্যন্ত আপনার যতটুকু ছিলেন ততটুকু আমাদের যদি জানান। যে আপনার অডিওটা আমরা পাচ্ছি না, একটু কি মিউট করা আছে কিনা? আমরা ডাক্তার মোহাম্মদ আনোয়ার ইসলামকে যুক্ত করেছি, কিন্তু কোনোভাবেই হয়তো বা ঠিক আছে, অডিওটা পাচ্ছি না। অডিওটা আমরা ঠিক করার চেষ্টা করি, আমরা অতিথিদের কাছে আলোচনায় চলে আসি। জাহিদ চৌধুরী ভাই একটু প্রশ্ন তুলেছিলেন যে ফ্লাইং জোন নিয়ে, এবং সে জায়গাটায় কিছুটা ক্ষোভ, হতাশা। তবে আপা যেটি বললেন, আজকে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আজকে হচ্ছে গিয়ে শ্রদ্ধা, দোয়া এবং সে বিষয়ে আপনার বিশ্লেষণ কি? অবশ্যই এটা আজকের দিনটি কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা কি বলবো যে পারস্পরিক দোষারোপ
এটার সময় নয়। আসলেই সারা জাতি, আমি যেমনটি বললাম যে পরিবার, এই 200টি পরিবার কিংবা 220টি পরিবারের পাশাপাশি পুরো জাতি আজকে শোকে স্তব্ধ। কারণ বাংলাদেশের ইতিহাসে কখনো এই রকম একটা স্কুলের এত শিক্ষার্থী একসাথে মৃত্যুবরণ করেনি। যেমনটি স্কুলের ওই শিক্ষার্থী বলছিলেন যে ওইটা কেজি স্কুলের ক্লাস হলেও তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর স্কুলের ক্লাস রুম হিসেবে এই কক্ষ যে দুইটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ব্যবহৃত হয়। কিন্তু যখন স্কুল ছুটি হয়ে যায় এইখানে 6 থেকে 8 পর্যন্ত ক্লাসের যারা বাচ্চারা আছে তারা এখানে কোচিং করে এই ক্লাসরুমগুলোতে, যেটা হলো ইনফরমেশন ছিল। এবং যারা মারা গেছে মনে হচ্ছে যে মূলত এই 6 থেকে 8-এর বাচ্চারা এখানে বেশি, এবং 20 জন যে মারা গেছেন এই 20 জনের মধ্যে 17 জনই শিশু, এই ইনফরমেশনটিও আছে আমাদের কাছে। তো এইরকম ঘটনা স্কুলের বাচ্চাদের এইরকম একসাথে এরকম কোনো বিমান দুর্ঘটনা কেন অন্য কোনো ঘটনা এইভাবে মারা যাওয়ার ঘটনাটা বাংলাদেশে বিরল। যদিও গত বছর যে আন্দোলন হয়েছিল সেখানে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল সব পর্যায়ের শিক্ষার্থীরা ফ্যাসিবাদী সরকারের হাতে নির্মমভাবে নিহত হয়েছিল, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ঘটনা ছিল। কিন্তু বিমান দুর্ঘটনা কিংবা এরকম একটা দুর্ঘটনা স্কুলের বাচ্চাদের মারা যাওয়ার ঘটনা বিরল। যে কারণেই আজকে সারা দেশের, সারা বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের কি বলবো, সবাই সুখে বিহ্বল হয়ে এই ঘটনাটি প্রত্যক্ষ করেছে, এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। এবং এটার পিছনে যেটা আপনি বলছেন যে রাজনৈতিক বক্তব্য নয়, এটা হলো যে আমাদের যে ব্যর্থতা, জাতি হিসেবে আমাদের যে ব্যর্থতা, যারা যেমনটি আপা বলছিলেন যে এত বছর ধরে যারাই দায়িত্বে ছিলেন তারা যে এইরকম একটা বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি। বিভিন্ন সময় কথাবার্তা, দাবি দেওয়া উঠলেও এটাকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি, এবং একটা জনবহুল এলাকায় এই ধরনের ফ্লাইট অপারেশন করা হচ্ছে, এই ধরনের ট্রেনিং কার্যক্রম চলছে। এটা এতগুলো শিশু তাদের জীবন দিয়ে, এতগুলো পরিবার তাদের সর্বস্ব হারিয়ে, আমার মনে হয় যে আজকে এটা জাতিকে চোখে আঙ্গুল দিয়ে কিংবা নীতি নির্ধারকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা যেটা করছি এটা আমরা সঠিক করছি না। দুর্ঘটনাই হতে পারে, যে কোনো সময় ঘটতে পারে। বিমানটি হয়তো অন্য বিমানও, যাত্রীবাহী বিমানও তো পড়ে গিয়ে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, সেটা হতে পারে। যেমনটি উনি বলছিলেন যে ইন্ডিয়াতে তো হয়েছে, ওখানে 19 জন মারা গেছিল বাণিজ্যিক বিমান অ্যাক্সিডেন্ট করে, 270 জন বিমানের যাত্রী মারা গেছিল এবং বাইরের আরও 19 জন মারা গেছিল। কিন্তু আজকের ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন, এবং আগে বহুবার এরকম দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেটা জনবহুল এলাকায় ছিল না বলেই, ঘাটাইলের কথা বললাম আপনাকে, মধুপুরের কথা বললাম, কিংবা চিটাগাঙ্গের কথা বললাম, সেই কারণে কিন্তু এই ক্যাজুয়ালিটিটা এরকম হয়নি। এবং সেটাই স্বাভাবিক ছিল যে দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু ক্যাজুয়ালিটিটা যাতে এইরকম না হয় এই জন্যই এই সমস্ত জোনে ফ্লাইং জোন হিসেবে ট্রিট করা হয়। কিন্তু এই ঘাঁটিটার ক্ষেত্রেই, ঢাকাতে যে বিমান ঘাঁটি রয়েছে, একে খন্দকার বিমান ঘাঁটি নামে যেটা পরিচিত, সেইটার ক্ষেত্রেই কিন্তু এই ব্যতিক্রমটা দীর্ঘদিন থেকে চলে আসছে। আমার মনে হয় যে এখন এত প্রাণের বিনিময়ে হলেও এটা এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের উপলব্ধি করা উচিত, যারা সংশ্লিষ্ট আছেন তাদের উপলব্ধি করা উচিত, এবং এই ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্তে আসা উচিত। আর যারা হাসপাতালে মৃত্যুসজ্জায় কাতরাচ্ছেন, যে সমস্ত পরিবার আজকে এই মুহূর্তে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে অতিবাহিত করছেন, আমরা তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে সমবেদনা জানাই। এবং জাতি হিসেবে আমরা আগেও প্রমাণ করেছি যে এই ধরনের দুর্যোগে আমরা ঐক্যবদ্ধ, এবং আজকেও আপনারা দেখেছেন যে যখনই রক্তের জন্য আহ্বান জানানো হয়েছে প্রচুর লোক এখানে সাড়া দিয়েছে, এবং পরে এক পর্যায়ে বলা হয়েছে আবার পেয়েছি, দেখি একটু কথা বলার সুযোগ আছে কিনা। ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনি বোধহয় আমাদের সাথে যুক্ত হতে পেরেছিলেন, ধন্যবাদ আপনাকে। আপনি কি বলবেন আসলে পুরো ঘটনাটা কিভাবে আপনারা হ্যান্ডেল করলেন শুরুতেই? আপনি যেহেতু সরাসরি উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, কি দেখেছেন আপনি? শুনতে পারতেছেন আপনি আমার কথা? জি, আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, বলেন, আমি শুনতে পাচ্ছি। যখন শুরু হলো আর কি, রাউন্ড শেষ করেছি, তখন হঠাৎ করে অনেক রাশ আওয়াজ, নিচ থেকে ফোন আসলো ইমার্জেন্সি থেকে যে স্যার এরকম অনেকগুলো বাচ্চা বার্ন হয়ে আসছে। তো সাথে সাথে আমরা দৌড়াই ইমার্জেন্সিতে যাই। সবচেয়ে বিভীষিকাময় যে সিনারিওটা, সেটা শুরুতেই প্রথমে আমি 8-10 বছর, 8 থেকে 12 বছরের ভিতরে হবে বাচ্চারা, সবাই 50% উপরে বার্ন, তাদের কোনো গার্জিয়ান কেউ ছিল না। তো সেই বাচ্চাগুলোর অবস্থা আসলে খুব খারাপ ছিল, এবং এরপরে প্রায়
আপনার 40-50 জন এরকম ম্যাসিভ বার্ন নিয়ে বাচ্চারা আসে। আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট, স্যালাইন দেওয়া, অক্সিজেন দেওয়া থেকে শুরু করে যা যা করা দরকার আমরা ইমিডিয়েটলি করে, আমাদের এখানে যেহেতু ডেডিকেটেড বার্ন ইউনিট নাই, আমরা ওই বাচ্চাগুলোকে সবার আগে অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন সহ আমাদের স্টুডেন্ট, স্টাফ, ভলান্টিয়ার সহ আমরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ এবং তার আশেপাশে বার্নিং ইনস্টিটিউট যেটা আছে প্লাস সিএমএইচ এ বার্নিং ইনস্টিটিউট ইউনিট আছে, আমাদের এখানে ডেডিকেটেড বার্ন ইউনিট নাই। তো আমরা ওই বাচ্চাগুলোকে আগে সবার আগে পাঠাই দিই এবং ওই বাচ্চাগুলো অবস্থায় সবচেয়ে খারাপ আর কি। আমরা আপনারা দোয়া করেন যেন আল্লাহ ওই বাচ্চাগুলোকে সেভ করে। তারপরে যেটা হয়েছে অপেক্ষাকৃত কম বার্ন যে বাচ্চাগুলো তারা আসছে, বড় মানুষ খুবই কম, 2-1 জন আমি দেখছি আর কি। আর তারপরে যেগুলো হয়েছে যারা প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রী ভলান্টিয়ার ছিল তাদের আসলে ম্যাসিভ মেন্টাল ট্রমা হয়েছে, তারা শ্বাসকষ্ট, বুকে ব্যথা এবং প্রেশার কম এগুলো সিমটম নিয়ে আসে। ফাইনালি তাদেরকে চিকিৎসা দেওয়া শুরু করি। বেশিরভাগই চিকিৎসা দিয়ে আমরা বাসায় পাঠাইতে সক্ষম হই। 15-20 জনের মতো এখন পর্যন্ত ভর্তি আছে। আর শুরুতে যেই বাচ্চাগুলো খুব বেশি বার্ন হয়েছে, কিছু কিছু আছে ওদেরকে ক্যানুলাও করতে পারে না, কারণ হাত পুরা পোড়া ছিল আর কি। কারো কারো মুখ পোড়া ছিল। 2 জন আমি দেখছি যে একদম স্পট ডেথ ছিল পোড়া, তাদেরকেও আমরা একজন শুধু লাশ আমাদের ওইখানে ছিল, এতক্ষণ হয়তো পুলিশ নিয়ে গেছে। আর বাকি একজন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে তখন পাঠানো হয়েছে আর কি। আপনি আপনার হাসপাতালে কতটা মৃতদেহ পেয়েছেন? মৃতদেহ ওই সময় আসলে যখন আসছে 2 জন মৃতদেহ আমি স্পট ডেথ দেখেছি। বাকি কিছু আছে 80-90% অলমোস্ট তারা ডেড, কিন্তু তারপরে তাদের হার্টবিট ছিল, তাদেরকেও আমরা আসলে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সহ স্যালাইন সহ উঠাই দিচ্ছি আর কি। যারা হয়তো অন দ্য ওয়েতে কিছু ডেথ হয়তো হবে, যাদের ধরেন 80-90% বার্ন হয়েছে, কিন্তু স্পটটা আমি 2 জন তখন দেখেছি আর কি। আচ্ছা, আর আপনি বলছিলেন যে এমন অগ্নিদগ্ধ ছিল যেখানে ক্যানোলাও পরানো যাচ্ছিল না, তার মানে পুরো শরীরটা পুরো একদম ক্যানুলাতে হাত আর পায়ে মেনলি পরানো যায় আর কি, সবখানে তো পরানো যায় না। হাত পায়ে ওই রকম জায়গা ছিল না যে আমি বাচ্চাদের ক্যানুলা করবো আর কি, ওই জায়গাটুকু ছিল না। জি, আপনার কাছ থেকে শুনলাম এবং আপনারা উত্তরা মেডিকেল আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালকে ধন্যবাদ জানাই এবং শুনেছি আশেপাশের হাসপাতালগুলো প্রত্যেকেই এগিয়ে এসেছেন এবং প্রত্যেকেই বলেছেন চিকিৎসার জন্য ওষুধ যত সামগ্রী আছে সব সামগ্রী তারা বিনামূল্যে সরবরাহ করবেন। আমরা টাকা নেওয়ার তো আসলে প্রশ্ন আসে না, এত বিভাসীময় মুহূর্ত। আর আমার বাচ্চা আছে ছোট 2 জন, দেখে আমাদের হার্ট ব্রেন ঠিক রাখা মুশকিল ছিল, সেখানে টাকা নেওয়ার তো প্রশ্ন আসে না। ফার্মেসি থেকে থেকে সমস্ত ওষুধ স্যালাইন যা ছিল সব আমরা নিজেরাই নিয়ে এসে নিজেরাই চিকিৎসা দেওয়া শুরু করে দিচ্ছি। এখানে কোনো কোনো সুযোগ ছিল না আসলে বাচ্চাদের যান বাঁচানো ছাড়া। আপনাদেরকে ভীষণভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা সবসময় আপনাদের মানবতার সেবা করবার জন্য আমাদের চিকিৎসকরা যেভাবে এগিয়ে আসছেন আমরা দেখেছি। আজকে ড্যাবের চিকিৎসক এসেছেন, অন্যান্য চিকিৎসকরাও তারা কিন্তু টিম করেছেন, রক্ত দিবার জন্য অগণিত মানুষ তারা হাসপাতালে ভিড় জমিয়েছেন। এরপরও নানা বিশ্লেষণ রয়েছে। আপনার কাছে আসি, ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টা দেখি যে এই ধরনের কোনো দুর্ঘটনা যখন ঘটে একদল আমরা দেখি যে তারা 7 জন এগিয়ে আসার উৎসুক জনতা কিন্তু এক ধরনের ভীষণ রকমভাবে যে কোনো কার্যক্রমের একটা বাধা সৃষ্টি করে এবং সেখানে কিন্তু আমরা যেটি স্পটে মাইলস্টোন কলেজে সেখানেও দেখেছি, বার্ন ইউনিটও সেটাও দেখা যাচ্ছে এবং সব মিলিয়ে আমরা যদি বিশ্লেষণটা এভাবেই করি যে আসলে আমাদের মানুষের মধ্যে মানসিকতা, মানবিকতা, সেগুলির মধ্যে গুণাবলী, মানবিক গুণাবলী কীভাবে তৈরি করা যায়, কীভাবে মানুষের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া যায়। কিরণ ভাই, এখানে যারা ভিড় জমিয়েছেন তারা যে স্রেফ কোনো মজা দেখার জন্য ভিড় জমিয়েছেন বা সিচুয়েশন দেখার জন্য, আমি ওটা বিশ্বাস করি না। একটা সবাই, এটা হচ্ছে ছুটির সময়, আপনি মানে পয়েন্টগুলো কনসিডার করেন। এতগুলো শিশু যাদের বাবা মারা যখনই শুনেছেন একটা দুর্ঘটনা ঘটেছে, উত্তরাতে তো এই নিউজ দাবানলের মতো ছড়িয়ে গেছে। কাজেই যেই মামাটি জানেন তার ভাগ্নিও স্কুলে আছে, তিনি দৌড়ে এসেছেন। রাস্তার ওই পাশে যিনি জানেন যেখানে অনেক বাচ্চা আছে, তিনি দৌড়েছেন। সাহায্য করার সুযোগ নেই, কিন্তু ওটা তো বুঝতে বুঝতে আপনার মানুষ জমে যায় প্রথমত। দ্বিতীয়ত হলো, হ্যাঁ অবশ্যই কিছু বেসিক হয়তো বা নর্ম বা কিছু যেটা বেসিক সিভিক যে নর্মগুলো, যে কোনো দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশে তো আসলে স্যালভেশন সিস্টেম তো অত কি বলবো, অত প্রম্পট বা অত ডেভেলপড না ভাইয়া। এখনও বহু দুর্ঘটনা আমাদের সিভিলিয়ান এই কম জানা লোকগুলোকে দিয়েই কিন্তু সম্পন্ন হয়েছে। ফলে এই জায়গাটাই যে তারা কতটুকু কার্যকরী হবেন সেটা বোঝার আগেই কিন্তু
যারাই শুনেছেন তারা হাজির হয়ে গেছেন, এটা একটা পয়েন্ট। মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন তো এইটাই যে আপনি রক্ত দেওয়ার জন্য লাইন দেখেছেন আজকে, মানে মানে অবিশ্বাস্য। এবং আপনাকে আমি বলি যে এই যে উনি একটা লাইন বললেন যে বাচ্চাগুলো এসেছে যাদের বাবা মা কেউ নাই, বাচ্চাগুলো অনেকেই নিজের হাতে খায় না পর্যন্ত, কিরণ ভাই এই বয়সের বাচ্চারা এখনো অনেকে শিখেইনি, এখন তো 5টা 7টা 10টা বাচ্চা না ভাই, বাড়িতে 1টা বা 2টা করে বাচ্চা। কি শেষ সময়টা কত দুঃসহ গেছে এদের এই সময়টুকু, আমি এটাকে দুর্ঘটনা ফাইন, আমার দুর্ঘটনা বলতে কষ্ট হয় এখন আর এই জিনিসগুলোকে। রিজন হলো যে অনেক দিনের অন্যায়ের ফল বা অনেক দিনের অনিয়ম, অনেক দিনের মানে এটা আমি কি বলবো, অনেক দিনের ভুল বা ক্রাইম, এগুলো তো ক্রাইমই ধরবেন আপনি, যেগুলো আর মানে সবগুলো জমতে জমতে এই রেজাল্টটা আসে। আপনি স্কুল কিভাবে যে একটা এয়ারপোর্টের লাস্ট লাইন অফ হয়, আপনি যদি মানে দেখেন ওখানকার ম্যাপটা দেখেন তাইলে ওই জলাভূমি, মাঠ, তারপরে ফার্স্ট স্থাপনাটাই হচ্ছে একটা স্কুল। এটা হচ্ছে আপনি যদি পরিসংখ্যানে আসেন তাইলে এয়ারপোর্টের 4-5টা হওয়া উচিত হচ্ছে, ওটা হচ্ছে মোস্ট একটা, ওটা হচ্ছে অলওয়েজ একটা আপনাকে ঝুঁকিপূর্ণ জোনই বলতে হবে, রোজ রোজ কিন্তু ক্র্যাশ হয় না, হলেও ওইটা কিন্তু একটা স্পেশাল এরিয়া। যদি কখনো যুদ্ধ বিগ্রহ হয় আপনার এয়ারপোর্টেই কিন্তু এয়ারপোর্টে লক্ষ্যবস্তু থাকে, ফলে ওই আশেপাশের জনবসতি কিন্তু সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকে। আর এটা বিশেষ করে এমন এক ধরনের দুর্ঘটনা, এটা বাস দুর্ঘটনা নয় তো, এটা যে একটা মানে পড়ে গেল আপনার খাদে পড়ে গেল কি 10 জনকে মেরে দিলে, এটা কিন্তু মানে যে ক্যাজুয়ালিটি ক্যাপাসিটি অফ দিস কাইন্ড অফ ইনসিডেন্টস আর হিউজ এবং লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট বিশ্বের অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী। সেই হিসেবে অবশ্যই ঘনবসতিপূর্ণ দেশ আমাদের যদি, কিন্তু তারপরেও আমাদের এখন থেকে যেটা ভাবতে হবে যে যেই ফাইন্ডিংসগুলো এসছে সেগুলো কার্যকরী করতে হবে। আপনি দেখেন, আপনার মনে আছে বোধহয় ওয়েস্ট ইন্ড হোটেলটার কথা, আমরা সবাই জানি এটা কিন্তু অ্যালাউড না, কিন্তু কোনো রহস্যময় কারণে ওটা কিন্তু দাঁড়িয়ে আছে। ওইটাও কিন্তু ওই কোনো একটা ফ্লাইংয়ের বিষয়ই আছে। ওই ইদানিং যে আরেকটা নতুন কি হচ্ছে শেরাটন, ওটা নিয়েও শুনি। এই জিনিসগুলো আজকে মনে হচ্ছে এটা কি হবে, গুলশান এত দূর, ওই এয়ারপোর্ট, এই গুলশান, ওটা তো মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষও মনে করেছিলেন যখন এই কলেজ বানান, কিন্তু ক্যাজুয়ালিটি হলো তো। আর ট্রেনিংয়ের বিষয়ে হচ্ছে যে এই ভদ্রলোক কিন্তু একজন মানে ফ্লাইট লেফটেন্যান্ট সম্ভবত, অ্যান্ড হি ইজ এ কোয়ালিফাইড এবং তাকে কিন্তু উনি কিন্তু সবগুলো পরীক্ষায় পাশ করে এসেছেন। হ্যাঁ, এই প্রথম, এই যে যতগুলো ফ্লাইং হয়েছে এই প্রথম এই দুর্ঘটনা ঘটেছে। আমি অবশ্যই এখন চিন্তা করতে হবে আমাদের মানে সামরিক শক্তিগুলোকেও যে জনবহুল এলাকা থেকে তাদের এই ধরনের কার্যক্রমগুলো সরিয়ে না, চিন্তা নয়, এটা বাস্তবায়নও করতে হবে। আমি আজকে যদি গোটার জুড়ে আপনার 56 মিনিট ধরে বলতে থাকি যে আমি শোকার্ত, আপনাদের সমবেদনা জানাচ্ছি, তার চেয়ে অনেক বেশি কার্যকরী হবে ওই পদক্ষেপটা যদি এইটা নিতে পারে সরকার। অনুসন্ধান করতে হবে, এখানে আরও অনেক ধরনের স্পেকুলেশন, ফেসবুক এখন ভরে গেছে ভাই নানা ধরনের স্পেকুলেশন, কিছু সত্যি, বেশিরভাগই মিথ্যা, এআই জেনারেটেড নানা ইমেজ, আপনি তাকাতে পারবেন না, এর বাইরে তো লাইভ ইমেজ তো আছেই। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, যে বাচ্চাটি বলল কথা, ওর স্মৃতি থেকে কখনো যাবে এটা? ওদের যে ট্রমা, এরা যারা বেঁচে থাকলো, যারা চোখে এটা চাক্ষুষ দেখেছে এই শিশুদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা, এটাও কিন্তু একটা বিশাল কাজ। এটাও একেবারে মানে প্রায়োরিটি দিয়ে এটাকে করতে হবে। এর বাইরে সে আরও একটা কথা বলেছে, ক্যাজুয়ালিটির সংখ্যা অনেক বেশি হতে পারে। আমরা অতীতেও দেখেছি যে প্রত্যেকটা দুর্ঘটনাকে ছোট দেখানোর একটা টেন্ডেন্সি সরকারের থাকে। এই কারণে এটা সরকার বলবো না, সিস্টেমটাই এরকম, যেন মানে মানুষজনের উৎকণ্ঠা বা তাদের প্রতি চাপ যেন কম হয়। কিন্তু এখানে কিন্তু সন্তান যাদের গেছে তাদের শিশু সন্তান, এবং প্রত্যেকে আমরা 16, 15, 14, 15, 13 এরা তো শিশুই ভাই আমাদের, এরা তো বড় হয়নি। যিনি কথা বললেন তিনিও তো একজন মানে জাস্ট কিশোর। কাজে এদের সংখ্যা কিন্তু আসলে চেপে রাখা যাবে না, বললেও রাখা যাবে না, এই সংখ্যা উঠে আসবে। এবং আপনাকে আমি বলি, যেই ধরনের বার্ন দেখেছি আশেপাশে বহু এলাকা জুড়ে এটা ঘটেছে, কিছু কিছু ভিডিও কোনটা যে রাইট কোনটা যে রং এটা তো এখন আর আমাদের বোঝার সুযোগ নেই। কিন্তু আমাদেরকে একটা জিনিস মেনে নিতে হবে যে ইমিডিয়েটলি একেবারে দৃষ্টিযোগ্য কিছু জিনিস আমরা দেখতে চাই, একদম ইমিডিয়েটলি দেখতে চাই যে আসলে কি ওখানে টেকনিক্যাল ফল্ট ছিল এই মানে এয়ারক্রাফটটাই, যেটা তারা বলছেন যে এটা ওখানে আপনার রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ইলেকট্রিক্যাল পাওয়ার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, অকার্যকর হয়ে পড়েছিল। এই যে ছেলেটি যে ফ্লাইট সেও তো তরুণ, সে তার ইনস্ট্রাক্টর যখন বলেছে
করেছে তখন কিন্তু সে ইজেক্ট করেনি, নিজেকে অনেক পরে করেছে, কারণ মানে যেটা শোনা যাচ্ছে আর কি। তাহলে সেই সময় করলে সেও কিন্তু বাঁচতে পারতো, মানে ওইভাবে যদি আপনি ভাবেন, কিন্তু সেও নিশ্চয়ই চেষ্টা করেছে সর্বোচ্চ। কাজে এই জায়গাটা আসলে দায়টা কাকে দিবেন? দায়টা দিতে হবে এই যে আপনার এই যে মানে এই দুর্ঘটনাগুলো অবশ্যম্ভাবী করে তুলেছে, যে মানে সিদ্ধান্তগুলোকে, যে অন্যায়গুলোর ফলে এই দুর্ঘটনা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে, সেইগুলোকে আপনাকে দায়ী করতে হবে। কোনো ব্যক্তির দায়ী করার জন্য এখানে বসিনি আমরা, কিন্তু একই সাথে আবারও যেন আপনাদের কোনো টকশোতে 2 বছর 5 বছর পরে এসে একই কথা বলতে না হয়, সেইটার জন্য সতর্ক হওয়া প্রয়োজন। 24 অন্তত আমাদেরকে এইটা শিখে গেছে যে এখান থেকে আমাদের আগামীতে অন্তত মানুষ, এই দেশের মানুষ যারা থাকবে তারা যেন, আমাদের সন্তানেরা যেন নিরাপদ থাকে। এই যে বাবা মা যাদের, আপনি কি মনে করেন বাংলাদেশে 18 কোটি বাবা মা আজকে ঘুমাতে পারবে না? প্রত্যেকের ঘরে শিশু আছে, তাদের চোখ মুখে ঘুরবে ওই যে চামড়াবিহীন বাচ্চাগুলোর ছবি, যেটা ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। আল্লাহ জানে কেমন আছে বাচ্চাগুলো। আমরা দোয়া করি কিরণ ভাই, কিন্তু আমার কিছু বলার নাই এটা ছাড়া, যে এই বাবা মাকে আর কিছু দিয়ে ফেরত দিতে পারবো? পেরেছে জুলাই যে 2000 মারা গেছেন ওই গোপীর মানে যে শিশুটা যে ঘরে বসে হেলিকপ্টার গুলি খেলে, কিছু করতে পেরেছি? তার বাবা মার তো লস, তাদের লস তো তাদের লসই, এটা তারাই তো ফিল করে যাদের যায়। প্রিয় দর্শক, আমরা খুবই শোকাহত। আমরা মাহমুদা হাবিবা আপাকে অত্যন্ত স্নেহ কাতর হয়ে অশ্রুসিক্তভাবে তার বক্তব্য মন্তব্য দিলেন। আমি নিজেও পুরো অনুষ্ঠানটা জুড়েই আমার নিজের মধ্যে শোকাহত অবস্থা বিরাজ করছে। আমরা একটা বিরতি নিয়ে, বিরতির পরও আবারও একই আলোচনা নিয়ে আমরা ফিরব। আমাদেরকে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি হতে না হয় সেরকম একটা অবস্থা তৈরি করতে হবে। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবার একটা শেষ বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক জাহেদ চৌধুরী এবং একই সাথে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের সিনিয়র সদস্য মাহমুদ হাবিবা। আমরা একই আলোচনা নিয়ে শেষ বিরতির পর আবার ফিরে আসছি। মাইলস্টোন ট্রেজারি নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক জাহেদ চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য মাহমুদ হাবিবা রয়েছেন আমাদের সাথে। আমরা এই সার্বক্ষণিক যে আলোচনা, সে আলোচনায় আমি সাংবাদিক জাহেদ চৌধুরী ভাই দুটি একটু ক্রিটিক্যাল প্রশ্ন। একটা হচ্ছে আমাদের যে এখন সামরিক সক্ষমতা, গত 15-16 বছরে আমরা আসলে কোন জায়গায় অবস্থান করছি? প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে যদি আমাদের এক ধরনের বাহাস হয়, আমি যুদ্ধ বললাম না, সেই অবস্থায় আমাদের এই যে বলছিলেন যে 60-এর দশকের আমাদের প্রশিক্ষণ বিমান 2013-তে এটি সর্বশেষ সাপ্লাই দেওয়া হয়েছে, আমাদের অবস্থানটা কি আপনি যদি একটু বিশ্লেষণ করেন। আমার মনে হয় তো আমরা ইশফাক আলী সাহেবকে একটু পেয়েছি, আমরা একটু ওনাকে একটু ধরবার চেষ্টা করি। হ্যাঁ, নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দীর্ঘদিন পর আপনার সাথে আমরা একটা শোকাহত ঘটনা নিয়ে আপনাকে যুক্ত করেছি। আপনি একটু আমাদেরকে দয়া করে যদি জানেন, একেবারে শেষ মুহূর্তে আপনাকে পেয়ে আমরা দর্শকদের অন্ততপক্ষে কমিটমেন্টে রক্ষা করতে পেরেছি। আমরা একটা বিষয় আপনাকে জানতে পারবো কি না, যে আমাদের যে প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনা ঘটেছে সেটি আমরা জেনেছি যে এটি বেশ নতুন প্রজন্মের নয়। সেই বিমানে কতটুকু জ্বালানি ছিল, সেই বিমানের কোনো ত্রুটি ছিল কি না, বা এই বিমানটি আসলে আমাদের প্রশিক্ষণের জন্য উপযুক্ত ছিল কিনা? আপনি একজন টেকনিক্যাল পার্সন, আপনি এটার সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন, আপনার অভিজ্ঞতার আলোকে যদি আমাদের একটু বিশ্লেষণ করেন। আচ্ছা, আমি প্রথমেই বলি যে এটা পিওর প্রশিক্ষণ বিমান ছিল না। এটা একটা আমাদের যে F7 ফাইটার, আমাদের মেইন যে এয়ারফোর্সের যে বাংলাদেশ বিমান বাহিনীর মেইন ফাইটার গুলো এখন হচ্ছে, ওটার নাম হচ্ছে চীনের তৈরি F7। ওটা হচ্ছে সিঙ্গেল সিট, একজন পাইলট থাকে ওটার ফাইটার। কিন্তু ওই ট্রেনিং, ওই প্রত্যেকটা এইসব ফাইটার প্লেনের আবার একটা ট্রেনিং ভার্সন থাকে, যেখানে 2টা সিট থাকে। পিছনের সিটে ইনস্ট্রাক্টর বসে, সামনের সিটে মানে ট্রেনি পাইলট বসে। এবং ওই এয়ারক্রাফটটাতে সোলো একা ফ্লাইং করার আগে কয়েকটা মিশন ওই ইনস্ট্রাক্টরের সাথে ফ্লাই করতে হয়। যখন ইনস্ট্রাক্টর মনে করে যে না, এখন সে ওই এটাকে একাই চালানোর জন্য সে প্রশিক্ষণ প্রাপ্ত, তখন সেই ইনস্ট্রাক্টর সরে যায় এবং ওই প্লেনটা নিয়ে এই পাইলট ওই প্লেনটা টেক অফ করে। কিন্তু বেসিক্যালি এটা কিন্তু 2টা সিট হলেও এক্স্যাক্টলি একই রকম ফাইটার, এবং এটা ওই যে সিঙ্গেল সিট ফাইটারও যা কাজ করতে পারে এটাও তাই করতে পারে মোরলেস। তো এখানে সেটা হয়েছিল যে এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে সে প্রথমে 2জনই টেক অফ করেছে, তারপরে ইনস্ট্রাক্টর ফ্লাইং করার পরে কিছুক্ষণ ও যখন এর আগেও কয়েকটা সর্টি তারা করেছে, কয়েকটা মিশন তারা করেছে, যখন সে বুঝেছে যে এখন এই পাইলটটা একাই এই এয়ারক্রাফটটাকে নিয়ে যেতে পারবে, তখন সে পাইলট
নেমে গেছে প্লেনটা থামিয়ে, এবং তাকে বলেছে এখন তুমি যাও, একাই যাও। ওই যখন সে একা যেতে চাচ্ছিল তখনই কোনো একটা মেকানিক্যাল ট্রাবল হতে পারে, ইলেকট্রিক্যাল ট্রাবল হতে পারে, যান্ত্রিক ত্রুটির ফলে সে কন্ট্রোল হারিয়ে ফেলে, এবং সে হয়তো ফিরে আসার চেষ্টা করছিল, আমি যতটুকু শুনেছি, যে সেটা করতে না পেরে সে ওখানে ল্যান্ডিং এর অ্যাপ্রোচে সে ক্র্যাশ করেছে। এটাই সর্বশেষ আমি জানি যতটুকু। তবুও এটা ইনভেস্টিগেশনের ব্যাপার যে এক্স্যাক্টলি কি ঘটেছিল। তো মোট কথা সে বেরিয়ে আসতে পারতো, আমাদের ওখানে সিট থাকে, সেখানে সেই ইজেকশন সিট দিয়ে সে বেরিয়ে আসতে পারতো, কিন্তু সেটা সে চেষ্টা করেছিল কিনা তাও জানি না, বাট সেটা সে করেনি। সে ককপিটেই ছিল এবং ককপিটের ইম্প্যাক্টের সঙ্গে সঙ্গে সে মারা গেছে, এবং এয়ারক্রাফটটাও গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ওখানে ইয়েতে পড়েছে, ওই স্কুলটাতে পড়েছে। আসলে এই সমস্ত এলাকাটাই আমাদের টেক অফ যে এবং ল্যান্ডিং এর যে অ্যাপ্রোচটা আছে আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, একদিকে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি হয়ে, আর আরেকটা হচ্ছে আপনার এদিকে নিকুঞ্জ বারিধারা গুলশান হয়ে আপনার প্লেনগুলো যায়, এবং যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তবুও আমি বলবো যে বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে আমাদের নিজেদের বিমান অনেক দুর্ঘটনা হয়েছে, কিন্তু এই ধরনের বেসামরিক জনগণের উপরে গিয়ে পড়েনি। এবং বিশেষ করে আজকে যেটা দুঃখজনক ঘটনা ঘটেছে যে স্কুলের এই বিমানগুলো প্রশিক্ষণ বিমানগুলো, বা যেটি আপনি বলছেন আবার প্রশিক্ষণ বলছেন, এটা কিন্তু প্রশিক্ষণ বিমান ছিল না। এই বিমানগুলোর আসলে সক্ষমতা বা এই বিমানগুলো আসলে ক্যাপাসিটি নিয়ে আপনার কোনো রকম বিশ্লেষণ আছে কিনা? না, ক্যাপাসিটি যখন এগুলো আমাদের ইন্ট্রোডিউস হয়েছিল, ইউ সি দিস আর MiG-21 সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর চাইনিজ ভার্সন। তো যখন MiG-21 1972-73 সালে বাংলাদেশ প্রথম সোভিয়েত ইউনিয়ন থেকে MiG-21 নিয়েছিল, তখন MiG-21 ছিল বিশ্বের একটা অত্যাধুনিক বিমান। জি, ঠিক আছে। তো সেটা আমরা 80-র দশকে এসে যখন সোভিয়েত থেকে আমাদের আর প্রকিউরমেন্ট বন্ধ করলাম, আমরা চীনের সাথে বাণিজ্য শুরু করলাম, তখন আমরা চীনের তৈরি ওই MiG-21 এর চাইনিজ ভার্সন F7 আমরা কেনা শুরু করলাম। কিন্তু সেই F7ও কিন্তু অনেক আধুনিকায়ন হয়েছে, তার এয়ারফ্রেমের বডিতে চেঞ্জ হয়েছে, ইলেকট্রনিক্সে চেঞ্জ হয়েছে, রেডারে চেঞ্জ হয়েছে, আর্মামেন্টে চেঞ্জ হয়েছে, কিন্তু বেসিক এয়ারফ্রেম ওই জন্য ওই F7টাই নাম রয়ে গেছে। তারপরেও যেটা এটা হচ্ছে অ্যাবাউট 15 থেকে 20 বছর আগে এগুলো পরিবর্তন করা উচিত ছিল, এবং একটা স্টেপ আমরা এই শতাব্দীর প্রথম দিকে নিয়েছিলাম। আমরা MiG-29 8টা MiG-29 রাশিয়া থেকে কেনা হয়েছিল। আমি তখন বিমান বাহিনীতে ডাইরেক্টর অফ এয়ার ডিফেন্স ছিলাম, এবং কথা ছিল যে আরো MiG-29 কেনা হবে। ওই সময় যখন আমরা কিনেছিলাম, এটা কিন্তু একটা বিরাট জাম্প ছিল, মানে আমরা একেবারে আপনাকে এমন সময় যুক্ত করেছি যখন আমাদের সময় একেবারে শেষ। ধন্যবাদ আপনাকে যে আমরা আপনাকে পেয়েছি। দর্শকদেরকেও আগেই জানিয়েছিলাম আপনি আমাদের সাথে থাকবেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। 15-16 বছর আগে যদি এগুলো চেঞ্জ করা যেতে পারলেই হয়তো ভালো হতো, সেটি আপনি বিশ্লেষণ করলেন। আপনাকে ভীষণভাবে ধন্যবাদ জানাই আপনার বিশ্লেষণের জন্য। যা যদি একেবারে 30 সেকেন্ড করে যদি আমরা সমাপ্ত করতে চাই, সময় একেবারে হাতে নেই। সেটাই ইশফাক এলাই চৌধুরী সাহেব যেমনটি বলছিলেন যে আমরা যদি এটা চেঞ্জ করতে পারতাম, এবং একটা জাম ছিল MiG-29 কেনা, কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি অনেক বাজেট বাড়ানো হয়েছে, কিন্তু পারচেজটা কি হয়েছে, এই ডিফেন্স পারচেজ নিয়ে সবসময় এক ধরনের কথাবার্তা হয়। বাজেট বরাদ্দ অনেক বেড়েছে, কিন্তু এর ভিতর কি কি আধুনিক বিমান কেনা হয়েছে কিংবা অন্যান্য ত্রিমাত্রিক বাহিনী গড়ে তোলার জন্য বারবার আমরা কথাবার্তা দেখেছি, কিন্তু এটা আসলেই কতটুকু হয়েছে এগুলো হয়তো একটা স্ক্রুটিনির মধ্যে আনা দরকার বলে আমি মনে করি। আবার শেষ করতে চাচ্ছি, আমার কিছুই বলার নাই এটা ছাড়া যে কথাবার্তাগুলো যেন শুধু আমাদের টকশোর টেবিলে সীমাবদ্ধ না থাকে। 17 বছরের যেই দুর্গতি সেটা কিন্তু পার করে এসেছি আমরা। ওই অজুহাত এই আর চলবে না। 1 বছর ধরে 1 বছর তার মধ্যে চলে গেছে। কাজে শুধু কথা না, শুধু মানে খুব কার্যকরী কিছু মেজার এখন নেওয়া প্রয়োজন। বিশেষভাবে স্কুল কলেজগুলো যেই জায়গাগুলোতে এখন তাদের স্থায়ী ক্যাম্পাস তৈরি করছে, ওই জায়গাগুলো কি বিপদমুক্ত এটা দেখাটা জরুরি। সিটি প্ল্যানিং জরুরি। এই ক্রয় করা হচ্ছে যেই সামগ্রীগুলো, আমাদের যে
কয়জন পাইলট মারা গেছেন তারা আমাদের সম্পদ না? এই যাবৎ 4টা না 4জন বা 5জন পাইলট মারা গেছেন, তারাও তো সম্পদ আমাদের। যেহেতু তাদের সংখ্যা কম, কাজে ওইটা হয়তো গায়ে আসেনি, ওটাও তো সতর্ক হওয়ার প্রয়োজন। এমনকি খোদ সামরিক বাহিনীরই এখন এই জায়গাটাই তাদের বিচার বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। আমি তাদেরও সাধুবাদ জানাই, তারা উদ্ধার কার্য যথেষ্ট দ্রুতগতির সাথে করেছেন। সাধুবাদ জানাই ডাক্তার এবং নার্সরা, যা সাধারণ মানুষদের যারা রক্ত দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। কিচ্ছু বলার না এটা ছাড়া, যে আমাদের সবার হৃদয় নিংড়ানো দোয়া এবং ভালোবাসা তাদের সাথে আছে। কিরণ ভাই, আর কিছুই বলার নেই, আমাদের কিছু দেওয়ার সাধ্যও নেই। ধন্যবাদ। আমরা আবারও শোক জানিয়ে শেষ করছি আমাদের, এবং সেনাবাহিনী, আমাদের ডাক্তার এবং যারা স্বেচ্ছাসেবক সবাইকে ধন্যবাদ জানাই। তারা কুইক রেসপন্স করেছে, চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু হয়তোবা আমরা অনেককে বাঁচাতে পারিনি। যে শিশু সন্তান বাসায় গিয়ে আজকে মায়ের কোলে ঘুমানোর কথা, আজকে যে শিশু সন্তান তার বাবার সাথে খুনসুটি করার কথা, সেই সন্তানটি আজকে এই পৃথিবীতে নেই। এই দুঃখজনক, এই শোকাবহ ঘটনা যাতে তার পরিবার বহন করতে পারে, আমরা দোয়া করছি তাদের জন্য। আমরা হতাহত যারা রয়েছেন তারা যাতে আরোগ্য লাভ করতে পারেন, সেই প্রত্যাশা করে আমরা আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রির আমাদের যে আলোচনা মাইলস্টোন ট্র্যাজেডি, সেটা এখানে শেষ করছি। আমাদের দুজন অতিথি, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহিদ চৌধুরী এবং বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য মাহমুদা হাবিবা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও আবারও ধন্যবাদ জানিয়ে এটিএন বাংলা এবং এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে আমরা এই শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।